আজকেও আপনাদের আমাদের এই বাংলাদেশ পুলিশের প্রথম ট্রিক্স ভিত্তিক অনলাইন প্ল্যাটফর্মে পদোন্নতির চ্যালেঞ্জ বেচ 2026-এর প্রস্তুতিমূলক বেচে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। সেই সাথে আমাদের সকলের পরম করুণাময় সৃষ্টিকর্তা অশেষ অনুগ্রহে আজকে সবাই আমরা এখানে হাজির হতে পারছি। ওনাকে আমরা স্মরণ করে আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু শুরু করতে যাচ্ছি। আমরা অলরেডি এই ডিএমপি অধ্যাদেশের যে 7টা অধ্যায় 109টা ধারা আছে, এর মধ্যে 6টা অধ্যায় 45টা ধারা সম্পর্কে শুধুমাত্র ওয়ান অনলি একটা ট্রিক্সের মাধ্যমে আলোচনা সমাপ্ত করেছিলাম। এরই ধারাবাহিকতায় আজকে আমরা বাকি দুইটা ট্রিক্স মানে 2 এবং 3 নাম্বার ট্রিক্সের সহযোগিতায় আমাদের যে সপ্তম অধ্যায়ে শাস্তি এবং কার্য পদ্ধতি সম্পর্কে বলা আছে, এই কার্য পদ্ধতি এবং শাস্তি সম্পর্কে বিস্তারিতভাবে খুব সুকৌশলে টেকনিক্যালি আমরা শিখে ফেলবো। খুবই খুবই ভালোভাবে শিখবো। এবং এখানে আমাদের এই 46 থেকে 109 ধারার বিষয়বস্তুগুলা 3টা ক্যাটাগরিতে আমাদের সাজাইতে হবে। 3টা ক্যাটাগরি। একটা হচ্ছে ধরেন ডিএমপি তে যত ধরনের অপরাধ সংগঠিত হবে, এর মধ্যে তো ডিএমপি তে প্রথম অবস্থায় পুলিশ সদস্যদের অপরাধের প্রায়োরিটি দেওয়া হয়েছে সবার প্রথম। পুলিশ সদস্যদের অপরাধের প্রায়োরিটি দেওয়া হয়েছে সবার প্রথম। তাহলে পুলিশ সদস্য যদি অপরাধ করে, তাদের শাস্তি প্রথম আমরা জানবো প্রথম 6টা ধারায়। 46 থেকে 109 এর মধ্যে প্রথম 6টা ধারায় গুরুত্বপূর্ণ 6টা ধারায় জানবো আমরা হচ্ছে পুলিশ অফিসাররা যে অপরাধ করবে ডিএমপি এলাকায়, তাদের বিরুদ্ধে যেই 6টা ধারায় শাস্তি আছে, এটা একটা কৌশলে শিখবো। তারপরে হচ্ছে পাবলিক যে অপরাধ করে তাদের বিরুদ্ধে যে শাস্তি আছে, তাদের 6টা অপরাধ আছে, তাদের 6 ধরনের অপরাধ সম্পর্কে আমরা শিখবো। ওইখানেও আমরা এই 46 থেকে 109 এর মধ্যে আমাদের বাছাইকৃত 6টা ধারা থাকবে। তারপরে আমরা মহিলা এবং মহিলাদের বিরুদ্ধে, মহিলা কর্তৃক এবং মহিলাদের বিরুদ্ধে যে আচরণ বা অপরাধ আছে, এই ক্ষেত্রে শিখবো অনলি 3টা ধারা। ঠিক আছে? তাহলে পুলিশের কর্তৃকৃত অপরাধ 6টা ধারা, তারপরে পাবলিক কর্তৃকৃত অপরাধ 6টা ধারা, তারপরে মহিলা কর্তৃক এবং মহিলাদের বিরুদ্ধে কর্তৃক অপরাধ 3টা ধারা। তাহলে 6 6 12 আর 3 15টা ধারা। আমি কি বুঝাইতে পারছি? আমাদের সপ্তম অধ্যায়ের যে আলোচনাটা আমরা কি করতে যাব, এটা আমাদের মূল আলোচনা। এবং আপনাদের অবগতির জন্য বলে রাখি, আমাদের যে কার্যপদ্ধতি আছে, এখানে কার্যপদ্ধতি শুধু 2টা ধারা নেবেন। শাস্তির বিষয়গুলো বুঝাই দিলাম, আর কার্যপদ্ধতিতে অনলি 2টা ধারা। সেই 2টা ধারা হচ্ছে 100 আর 103 শর্ট এফএন ক। আমাদের পড়া শেষ। প্রথম এই বেসিক কনসেপ্ট গুলো, এই বিষয়গুলো আমরা জাস্ট 2টা ট্রিক্সের মাধ্যমে শিখবো। তাহলে কি আমি ক্লাসের বিষয়বস্তু শুরুতে যে মানে বোঝানোর যে বিষয়টা, সপ্তম অধ্যায়ের যে শাস্তি এবং কার্যপদ্ধতির বিষয়টা, এটা 3টা ক্যাটাগরিতে সাজায় নিছি। এই 3টা ক্যাটাগরি কি আপনারা বুঝতে পারছেন? একটু রেসপন্স করবেন, 3টা ক্যাটাগরি বুঝতে পারছেন কিনা। এই ক্যাটাগরি 3টা জাস্ট যদি আপনি মাথায় নেন, আপনি পুরো 109টা ধারা সম্পর্কে আপনার সুস্পষ্ট ধারণা পেয়ে যাবেন। তাহলে আবারও বলতেছি 3টা ক্যাটাগরি কি কি। একটা হচ্ছে পুলিশ সদস্যদের কৃতকর্মের জন্য শাস্তি, আরেকটা হচ্ছে পাবলিকদের কৃতকর্মের জন্য শাস্তি। প্রত্যেকটাই 6টা 6টা ধারা, 12টা। এরপরে 3 নাম্বারটা হচ্ছে মহিলা কর্তৃক, অর্থাৎ মহিলা বইলেই দিই, বেশ্যাবৃত্তি আছে না, মহিলা কর্তৃক বেশ্যাবৃত্তি করার শাস্তি, লোক ভোলানোর শাস্তি, বেশ্যাবৃত্তির মাধ্যমে লোক ভোলানোর শাস্তি। শব্দের উচ্চারণই করে ফেললাম, যদি এটা কোনো আবার সমস্যা হয় কিনা জানি না। এটা হচ্ছে 74 ধারা। আর মহিলাদের মানে অশালীন আচরণ করার শাস্তি, কোনো ব্যক্তি এই মেট্রো এলাকায় যে অশালীন আচরণ করলো, সেটা মহিলা দ্বারাও হইতে পারে, পুরুষ দ্বারাও হইতে পারে, এটা হচ্ছে 75 ধারা। আর 76 ধারা হচ্ছে মহিলাদের উত্ত্যক্ত করার শাস্তি। এই মেট্রো এলাকার ক্ষেত্রে এই মহিলা এবং মহিলাদের বিরুদ্ধে যে কৃত অপরাধগুলো সংঘটিত হবে, সেই 3টা অপরাধ হচ্ছে 74, 75, 76। আমি বুঝাইতে পারছি? আর বাকি 2টা ধারা শুধুমাত্র বলছি কার্যপদ্ধতি, 100
103 শর্ট হাইফেন ক। এই কনসেপ্টটুকু আমাদের সবার মনে হয় ক্লিয়ার হয়ে গেছে। 100 হচ্ছে বিনা পরোয়ানায় গ্রেফতার, আর 103 শর্ট হাইফেন ক হচ্ছে আমাদের যে পুলিশ কমিশনার আছে, পুলিশ কমিশনার স্যার 7 দিনের জন্য সরকারি প্রয়োজনে যে কোনো যানবাহন রিকুইজিশন বা অধিযাচন করতে পারেন। ক্লিয়ার? এই কনসেপ্ট ক্লিয়ার কিনা? আচ্ছা, যদি আপনাদের এই কনসেপ্ট ক্লিয়ার হয়, আমরা পূর্বের ক্লাস জাস্ট 10 মিনিটে কম সময়ে আমরা রিভিশন দিয়ে নিব বোর্ডে। এটা একটু আপনারা মনোযোগ দেন। এখন যারা পূর্বের ক্লাস পান নাই তারা আবার রিভিশন করেন। আমরা পূর্বের ক্লাসে 6টা অধ্যায়, এই 6টা অধ্যায় সম্পর্কে জেনেছিলাম। তো এই 6টা অধ্যায়ে আমাদের কি বিষয় সম্পর্কে বলছে একটু দেখেন। আমরা 6টা অধ্যায়ের প্রথম যে 4টা অধ্যায়, ওই 4টা অধ্যায় শুধুমাত্র একটা ট্রিক্সের মাধ্যমে শিখেছিলাম। একটা ট্রিক্সের 2টা অংশ। তো ট্রিক্স নাম্বার 1 এর আমরা প্রথম অংশটারে আবার একটু রিভিশন দেই। প্রথম অংশ আপনাদের রিভিশন হয়ে যাক। এই প্রথম অংশতে আমরা বলছিলাম বিশেষ বিশেষ পুলিশের বিশেষ পুলিশের বিশেষ পুলিশের আদেশে বিশেষ পুলিশের আদেশে শাস্তি 24 ঘন্টা। বিশেষ পুলিশের আদেশে শাস্তি 24 ঘন্টা, 24 ঘন্টায় অনুমতি। আমরা 1 ধারা তো জানি, আর আমাদের 2 থেকে 9 ধারা পর্যন্ত বাতিল। তাহলে 10 থেকে 14 ধারার আলোচনা হচ্ছে এই 1 নম্বর ট্রিক্সের প্রথম অংশে। 10 থেকে 14। তাহলে এই যে বিশেষ পুলিশ, এটা 10, আদেশ 11, শাস্তি 12, 24 ঘন্টা 13, অনুমতি 14। আবার আপনাদের স্মৃতিটা পুনর্জীবিত হয়ে যাক। তাহলে এই বিশেষ পুলিশে হচ্ছে 10 ধারা, আর পুলিশ আইনে হচ্ছে কিন্তু 17 ধারা। আবার শাস্তি ডিএমপি অধ্যাদেশে 12, পুলিশ আইনে 7, এখানে 24 ঘন্টা ডিউটি করতে হইব 13, আর পুলিশ আইনে 22। এখানে আমাদের অনুমতি ব্যতীত কর্মস্থল পরিত্যাগ করা যাবে না, এটা হচ্ছে 14, আর ওইখানে হচ্ছে 9। এটাকে বলে এক ডিলে দুই পাখি। অর্থাৎ আপনি পুলিশ আইনটাও পড়ে ফেলতেছেন, এই ডিএমপি অধ্যাদেশটাও পড়ে ফেলতেছেন। তাহলে আপনাদের আপনাদের মানে পড়াশোনার যে স্ট্যান্ডার্ড এবং স্মার্টনেস, এটা আপনি এই কৌশল ভিত্তিক পড়াশোনায় একমাত্র সম্ভব, অন্য কোনো ভাবে সম্ভব না। সেটা কিন্তু আমরা ট্রিক্স ভিত্তিক পড়াশোনা করাতে কিন্তু সেটা ধীরে ধীরে সবাই বোধগম্য হচ্ছে। এবং এই ট্রিক্স ভিত্তিক পড়লে যে আমরা খুব অল্প সময়ে খুব দ্রুত ফাস্ট দৌড়াইতে পারি, এটাও কিন্তু অলরেডি প্রুভড। একবারে বীজগণিতিক পাটিগণিতের সূত্রের মতো, ফাইনাল অ্যাকাউন্টের মতো ক্লিয়ার। তাহলে এই যে বিশেষ পুলিশের যে বক্তব্যটা, এখানে বিশেষ পুলিশ বলতে আমরা তো মেট্রো ডিএমপি অধ্যাদেশ পড়তেছি। এই ডিএমপি অধ্যাদেশের মূল আলোচনাটাই হচ্ছে কি, পুলিশ কমিশনার স্যারকে নিয়ে। পুলিশ কমিশনার হচ্ছে সর্বে সর্বা, ঠিক ঠিক না? পুলিশ কমিশনার হচ্ছে সর্বে সর্বা। তাহলে এই যে পুলিশ কমিশনার স্যার, উনি এই উনার যে ডিএমপি পুলিশ বাহিনী আছে, এই ডিএমপি পুলিশ বাহিনীটা তো মূলত এই ডিএমপি অধ্যাদেশ 1976 আর ডিএমপি অর্ডিন্যান্স 1976 এর 3 নং অধ্যাদেশ বলেই পরিচালিত হয়। এখন উনার যেই এলাকা আছে, এই ডিএমপি এলাকায় যখন ঝামেলা সৃষ্টি হয়, উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয়, এই উদ্ভূত পরিস্থিতি যখন উনি নিজে সামাল দিতে না পারেন, তখন এই পরিস্থিতিটা উনার বাহিনীর সদস্য দিয়ে সামাল দিতে না পারায় অন্য কোনো ইউনিট থেকে কিন্তু কি পুলিশ সদস্য টান দিতে পারে, নিয়ে আসতে পারে। অর্থাৎ অন্য অন্য কোনো ইউনিটও বুঝাইতে পারেন, বা উনি যদি ব্যক্তিগত উদ্যোগে কোনো ব্যক্তিকে সহায়ক পুলিশ অফিসার হিসেবে নিয়োগ দেয়, কোনো ব্যক্তিকে, তাও হচ্ছে এই বিশেষ পুলিশ হিসেবে এখানে গণ্য হবে।
এটা হচ্ছে আমাদের 10 ধারার বিষয়। জাস্ট গল্পের মতো বাস্তবতার নিরিখে আপনি জিনিসটা বুঝবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্ট। তাহলে আমাদের 10 ধারা শেষ। 11 ধারা হচ্ছে আদেশ, অর্থাৎ এই যে পুলিশ কমিশনার স্যার কি করতে পারে, এই উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য প্রশাসনিক যে আদেশ আছে এই আদেশ দানের ক্ষমতা ওনার আছে মেট্রো এলাকার ক্ষেত্রে। তাহলে আমরা আদেশের বিষয়টাও বুঝে গেলাম। শাস্তির বিষয়টা পুলিশ আইনে 12 ধারায় গুরুদণ্ড, 7 ধারায় গুরুদণ্ড লঘুদণ্ড সমূহ শাস্তি আছে। এখানেও সেম মেট্রো এলাকার ক্ষেত্রেও গুরুদণ্ড লঘুদণ্ড শাস্তির বিধান রয়েছে। ওই 24 ঘন্টার বিষয়টা আমাদের পুলিশ আইনেও আছে যে অন ডিউটিতে থাকতে হবে, কর্তব্যরত হিসেবে বিবেচিত হবে 24 ঘন্টার জন্য, পুলিশ আইনের 22 ধারা। আর আমাদের এখানে সেট আপ হয়েছে 13 ধারায় ডিএমপি অধ্যাদেশে। আবার অনুমতি ব্যতীত পুলিশ আইনের 9 ধারায় কিন্তু বলা আছে আপনি কর্মস্থল পরিত্যাগ করতে পারবেন না, 2 মাস আগে আবেদন করতে হবে, মানে লিখিত আবেদন করতে হবে। এখানে একটু একটু ঘুরায় বলছে, এখানে বলছে পুলিশ কমিশনারের লিখিত অনুমোদন ব্যতীত আপনি কর্মস্থল পরিত্যাগ করতে পারবেন না। এই ছিল আমাদের প্রথম অংশের আলোচনা। তাহলে কি এটা আমাদের রিভিশন হয়ে গেছে না ভাই? খুব ফাস্ট। এখন আমরা একটু দ্বিতীয় অংশের আলোচনা করে দিই, তারপরে আমরা দ্বিতীয় অংশের আলোচনা করে পঞ্চম ষষ্ঠ এই দুইটা আমরা একবার একবার তুরিতে আমরা শেষ করে দিব। তাহলে এটা গেল আমাদের প্রথম অংশের আলোচনা। তাহলে ট্রিক্স নাম্বার 1 এর আমাদের দ্বিতীয় অংশের আলোচনা ছিল দ্বিতীয় অংশের আলোচনা ছিল 15 থেকে 24 ধারা পর্যন্ত। এখানেও কিন্তু আমাদের বাতিল ধারা হচ্ছে বেজুর সংখ্যা আমরা বলছিলাম, বাতিল হচ্ছে 21 ও 23, দুইটা বেজুর, 20 এর পরে দুইটা ধারা আমাদের বাতিল আছে। তাহলে বাকি যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো একটা ট্রিক্স এর মাধ্যমে আমরা, মানে দ্বিতীয় অংশ ট্রিক্স এর মাধ্যমে আমরা শিখবো। সেটা হচ্ছে কি দায়িত্ব দায়িত্ব দায়িত্বজন শ্রীমান ওকে, দায়িত্বজন শ্রীমান ও কি করে সংবাদ তুলে সে সংবাদ তুলে দুইটা বিষয়ে, বদিয়া দুইটা বিষয়, একটা হচ্ছে বেওয়ারিশ সম্পত্তি ও আরেকটা বদিয়া হচ্ছে অবৈধ বাটখারার বিষয়ে। তাইলে দায়িত্বজন শ্রীমান সংবাদ তুলে বেওয়ারিশ সম্পত্তি ও অবৈধ বাটখারার বিষয়ে। শ্রীমান হচ্ছে সাংবাদিক মানুষ, সে সংবাদ তুলতেই পারে, সংবাদ মূলত সে তুলে হচ্ছে বেওয়ারিশ সম্পত্তি এবং অবৈধ বাটখারার বিষয়। আচ্ছা আমি মাঝখানে একটু আপনাদের কথা বলে নেই, আমার সাউন্ডটা কি ভাই ক্লিয়ার শোনা যায়? আজকে একটু সাউন্ডটা মনে হয় ডিস্টার্ব করে না? আচ্ছা, তাহলে এই যে দ্বিতীয় অংশ, এই দ্বিতীয় অংশের দায়িত্ব কর্তব্য, আমরা 15 ধারা দায়িত্ব কর্তব্য, মানে এই পুলিশ কমিশনার কর্তৃক প্রদত্ত যেই অফিসারদের বা পুলিশ সদস্যদের যে দায়িত্ব কর্তব্য আছে এটা আমাদের 15 ধারায়, পুলিশের 23 ধারায়। আর জনশৃঙ্খলা এবং গ্রেফতারকৃত ব্যক্তিদের প্রতি দায়িত্ব কর্তব্য আছে, এটা হচ্ছে 16 ধারায়। আর শ্রীমানের শ্রী দিয়া হচ্ছে মানে শৃঙ্খলা রক্ষার্থে পুলিশের যে দায়িত্ব কর্তব্য আছে এটা হচ্ছে 17 ধারায়। আর মান হচ্ছে পুলিশ অফিসারের যে নির্দেশ, যুক্তিসঙ্গত যে নির্দেশ, এই নির্দেশ পালন করা বা মান্য করতে হবে, এটা হচ্ছে 18 ধারা। আর সংবাদের বিষয়টা হচ্ছে 19 ক, অর্থাৎ মেট্রো এলাকায় যত ধরনের অপরাধের সংবাদ আছে পুলিশ অফিসার বা পুলিশ সদস্য সেই অপরাধের সংবাদ তার এখতিয়ারের দিন যে ম্যাজিস্ট্রেট আছে সেই ম্যাজিস্ট্রেটকে জানাবেন বা অবগত করবেন। 19 ক তুলে, এই তুলে দিয়া হচ্ছে তল্লাশি, আমরা এটা তল্লাশি হিসেবে নিছিলাম, একটু লিখে দিই নাহলে আবার আপনারা বলবেন যে তুলে দিয়ে আবার কি তল্লাশি। এটা বাক্যটা ম্যাচিং করার জন্য আপনাদের সহজে মেমোরাইজেশন করার জন্য এটা এই কাজটা করা হয়েছে। তাহলে তল্লাশি হচ্ছে 20, অর্থাৎ একজন দায়িত্বশীল পুলিশ অফিসার উনি তল্লাশি আটক করার ক্ষমতা উনি রাখেন। এখানে কিন্তু সুনির্দিষ্টভাবে কোনো র্যাঙ্কের কথা বলা হয় নাই, তাহলে সব অফিসারই পুলিশ সদস্য থেকে সবাই করতে পারবে, এটা ধরে নিতে পারবো আমরা 20 ধারায়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 20 ধারায় তল্লাশি।
আর বেয়ারিশ সম্পত্তি সম্পর্কিত যে বিধান, যেটা পুলিশ আইনের 25-এ আছে, এখানে হচ্ছে 22 ধারায়। আর অবৈধ বাটখারা হচ্ছে 24 ধারা। এখন বলতে পারেন যে স্যার 21 আর 23 কোথায় হারায় গেল? 21 আর 23 বাতিল বাতিল। বিদ্যুৎ দুইটা ধারা 21 আর 23 কিন্তু বাতিল, এটা আমি আগেই বলছিলাম আপনাদের, ঠিক কিনা? তাহলে এই যে বিষয়টা, বেয়ারিশ সম্পত্তির যে বিধান আছে, বেয়ারিশ সম্পত্তির যে বিলি বন্দেজের যে বিধান, আমরা ফৌজদারি কার্যবিধির নিয়ম অনুযায়ী করব, এবং পুলিশ আইনের নিয়ম সেম। ফৌজদারি কার্যবিধির 523 আর 525 ধারা পর্যন্ত আমাদের এই কার্যপদ্ধতি, আর পুলিশ আইনের 25 থেকে 27 ধারায় আমরা যেভাবে বেয়ারিশ সম্পত্তি বিলি বন্দেজ করি, এই সম্পর্কিত বিষয় এই ধারাটাই কভার করে। আর এই ক্ষেত্রে পুলিশ রেগুলেশনে 251 বিধি অনুসরণ করা লাগে, ঠিক আছে? তাহলে এখানে আমাদের তো কারো কোনো ডাউট থাকার কথা না। আর অবৈধ বাটখারার ক্ষেত্রে সিআরপিসি 153 ধারার কানেক্টিভিটি আছে। ওখানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এই বাটখারাটা কি করতে পারে, কোনো জায়গায় যদি সংবাদ পায় কেউ মাপে কম দিচ্ছে, কেউ এই ধরনের ত্রুটি সম্পন্ন বা মিথ্যা বাটখারা এগুলো ব্যবহার করে, তখন ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা 153 ধারা অনুযায়ী ওইখানে যে তল্লাশি কার্যক্রম পরিচালনা করতে পারে বিনা বরণায়। আর এই ক্ষেত্রে পুলিশ অফিসারের র্যাঙ্ক সুনির্দিষ্টভাবে না বললেও আমরা তাহলে ধরতে পারবো যে এসআই এসআই সবাই কিন্তু ডিএমপি এলাকায় এই এই ধারার প্রয়োগটা করতে পারবে। 24 ধারায় অবৈধ বাটখারার যে তল্লাশি আটকের যে ক্ষমতা। তাহলে এই পর্যন্ত আমাদের যে দুইটা অংশ, এই দুইটা অংশ সবার ক্লিয়ার হয়েছে কিনা একটু কুইক রেসপন্স করবেন ভাই। তাহলে আমরা একবারে আজকে ক্লাসের যে শেষের আলোচনা, সপ্তম অধ্যায়ের সেই আলোচনাটা যেতে পারবো খুব দ্রুত। এই পর্যন্ত সবার ক্লিয়ার হয়েছে কিনা? আমি তো অন্যদিকে তাকাইছিলাম, লক্ষ্যই করলাম না। ক্লিয়ার হয়েছে আপনাদের এই পর্যন্ত? ওকে, এই পর্যন্ত ক্লিয়ার হলে আমাদের এখন আলোচনা হচ্ছে পঞ্চম অধ্যায়ের। পঞ্চম অধ্যায়, পঞ্চম অধ্যায় আমরা বলছিলাম সব পাঁচের সরাসরি, এখানে 25 থেকে 35। তো এই 25 থেকে 35-এর মধ্যে 25, 26, তারপরে 27 থেকে 27, 28, 29, 30, এই কয়টা ধারা আমাদের লাগবে, আর বাকি ধারাগুলো বাতিল। ওকে, 25 থেকে 35 ধারার মধ্যে 25 থেকে 30 ধারা পর্যন্ত লাগবে, আর বাকি ধারাগুলা বাতিল। এই 25 ধারায় বলা হয়েছে পুলিশ কমিশনার, পুলিশ পুলিশ কমিশনার, শুধু পুলিশ কমিশনার লিখলাম, পরে বুঝাই দিচ্ছি, ঠিক আছে? আর 27 এটা হচ্ছে 30-এর কয়ের 1, 28 হচ্ছে 30 থেকে 30-এর 1 ধারা থেকে 4 ধারার আলোচনা পুলিশ আইনের, 29 হচ্ছে 30 কয়ের 2, আর 30 হচ্ছে সংরক্ষিত এলাকা বলতে পারি আমরা, সংরক্ষিত। এটা হচ্ছে পঞ্চম অধ্যায়ের আলোচনা। কি মনে পড়ছে না আপনাদের পঞ্চম অধ্যায়ের আলোচনা ভাই? তাহলে কি এটাকে বিশ্লেষণ করার প্রয়োজন আছে? আপনাদের তো আমি পুলিশ আইন পড়াইছি। শুধুমাত্র এখানে আপনার এটা একটু 25 আর 26টা একটু বলে দিই। 25টা হচ্ছে পুলিশ কমিশনার মহোদয় আপনার তার যেই প্রশাসনিক যেই ক্ষমতা, এই প্রশাসনিক ক্ষমতাকে বাস্তবায়ন করার জন্য সে ক থেকে 25-এর ক উপবিধি থেকে ধানের ধ উপবিধি পর্যন্ত রেগুলেশন প্রণয়ন করার ক্ষমতা রাখে। ক থেকে ধ পর্যন্ত রেগুলেশন প্রণয়ন করার ক্ষমতা রাখে, পুলিশ রেগুলেশন প্রণয়ন করার ক্ষমতা এই অধ্যাদেশের আলোকে 25 ধারা। এটা থেকে প্রশ্ন সেট আপ হবে না। তারপরও জাস্ট প দিয়া দুইটা, এটা আপনাদের পড়াই দিচ্ছি। 26 ধারাটা একটু ইম্পর্টেন্ট আছে, এটা দিয়ে দিতে পারে। প দিয়া 26-এর হচ্ছে প্রতিবন্ধক। প্রতিবন্ধক বলতে পুলিশ কমিশনার মহোদয় ওই প্রয়োজনে, সরকারি প্রয়োজনে বা জনগণের স্বার্থে, জনসাধারণের স্বার্থে রাস্তায় প্রতিবন্ধক প্রস্তুত করার ক্ষমতা প্রদান করতে পারে। এটা বুঝতে পারছেন প্রতিবন্ধক জিনিসটা কি? 26 ধারা প্রতিবন্ধক। কুইক রেসপন্স করবেন তাহলে আমার জন্য সুবিধা হয়। 27 ধারা হচ্ছে 30 শর্ট হাইফেন ক এর 1। 30 শর্ট হাইফেন ক এর 1-এ কি বলছিল? ওইখানে বলা হয়েছে যে সভা সমাবেশ
মিছিল মিটিং এর যে বিষয়টা আছে, লাইসেন্সের যে বিষয়টা আছে, সেই লাইসেন্স অনুযায়ী শর্তের যে বিষয়টা আছে, সেই শর্ত ভঙ্গ করে যদি তারা উচ্ছৃঙ্খল আচরণ করে, তাদেরকে শৃঙ্খলাপূর্ণ আচরণ করার জন্য শৃঙ্খলাপূর্ণ এই শৃঙ্খলাপূর্ণ আচরণ করার জন্য নির্দেশ দিতে পারেন ওই দায়িত্বশীল পুলিশ অফিসার। 30 এর কয়ের একে এই বিষয়টি, 27 দ্বারা এই বিষয়টাই বলছে, শৃঙ্খলাপূর্ণ আচরণ। আর 28-এ বলছে এখানে যে মানে সভা সমাবেশ মিছিল মিটিং যে তারা করবে, এই সভা সমাবেশ মিছিল মিটিং তারা কিভাবে করবে, কোথায় যেতে পারবে কোথায় যেতে পারবে না, কোথায় গান বাজনা করতে পারবে কোথায় গান বাজনা করতে পারবে না, কোথায় উচ্চ স্বরে কথা বলা যাবে না, এই ধরনের নিয়ন্ত্রণের বিষয় হচ্ছে এই 28 দ্বারা পুলিশ কমিশনার মহোদয় এই নিয়ন্ত্রণ করতে পারবেন। হচ্ছে এই নিয়ন্ত্রণ করার ক্ষমতা হচ্ছে এই 28 ধারায় এই ক্ষেত্রগুলা নিজের ভাষায় লিখে দিবেন। পুলিশ আইনের যে আলোচনাটা, এই আলোচনাটা এমনি লিখে 28 ধারা লিখে দিবেন, কোনো সমস্যা নাই। 29 ধারার 30-এর কয়ে এই যে নির্দেশ, এই কার্যগুলো নিয়ন্ত্রণ করার যে ক্যাপাসিটি, এইগুলা যদি লঙ্ঘন করে তাহলে তাদেরকে কি এই সমাবেশ থেকে মানে সমাবেশ বন্ধ করার নির্দেশ দিতে পারেন, আদেশ দিতে পারেন। অর্থাৎ ওইটা যখন আদেশ দিবেন, নির্দেশ দিবেন বন্ধ করার, তখনই সেটা অবৈধ জনতা হিসেবে বিবেচিত হবে। ওই 30-এর কয়ের 2-এর বিষয়টা 29-এ চলে আসছে। আর 30 হচ্ছে সংরক্ষিত জনসাধারণের স্বার্থে এবং সরকারি প্রয়োজনে যেই গুরুত্বপূর্ণ স্থাপনা আছে মেট্রো এলাকায় এবং জনসাধারণের ব্যবহার্য যেই রাস্তাঘাট আছে, সেইগুলো তারা কি সংরক্ষিত রাখতে পারে। এই সংরক্ষিত এলাকা কিন্তু মেট্রো এলাকায় আছে, আপনারা জানেন। এটা হচ্ছে এই 30 ধারার ক্ষমতা বলে। তাহলে আমাদের এই মানে পঞ্চম অধ্যায়ের বিষয়বস্তু কিন্তু আলোচনা শেষ। আমাদের আর কোনো কোয়ারি আছে পঞ্চম অধ্যায়ের? ক্লিয়ার? ওকে। এখন আমরা যাই ষষ্ঠ অধ্যায়। আর বাকি ওই যে 31 থেকে 35 ধারা পর্যন্ত বাতিল, ওইটা নিয়ে আলোচনা করার কোনো প্রয়োজন নেই। এখন আপনার এই যে এই ষষ্ঠ অধ্যায়ের যে আলোচনা, ষষ্ঠ অধ্যায়, ষষ্ঠ অধ্যায় তো আরো ইজি। ষষ্ঠ অধ্যায়, এখানে আমাদের 36 থেকে একেবারে 45 ধারা। তো আসেন, এই 36 ধারা হচ্ছে অতিরিক্ত পুলিশ, আর আমাদের 38, 39, 40, তাহলে 36 ধারা হচ্ছে অতিরিক্ত পুলিশ। ওকে, এটা আবার পুলিশ আইনের 13 ধারায় আছে। আর এখানে বলা হয়েছে কুকর্ম বা কুকাজ, কুকাজ বা এখানে আমরা লিখতে পারি খারাপ কাজের সাথে সাথে জড়িত ব্যক্তি ও দণ্ডিত ব্যক্তি ব্যক্তি অর্থাৎ এই 38, 39, 40 এই তিনটা ধারায় তিন ধরনের ব্যক্তি, যারা কুকাজ, যারা খারাপ কাজের সাথে জড়িত এবং অলরেডি যারা খারাপ কাজ করে দণ্ডপ্রাপ্ত হয়েছে, এই তিন ধরনের ব্যক্তিকে অপসারণ করার কথা বলা হয়েছে এই ষষ্ঠ অধ্যায়। মূলত ষষ্ঠ অধ্যায়ে তিন ধরনের ব্যক্তিকে অপসারণ করবে এই অতিরিক্ত পুলিশ মোতায়েন করে। যখন পুলিশ কমিশনার একবারে মেট্রো এলাকার অবস্থা পরিস্থিতি একবারে কন্ট্রোলের বাইরে চলে যাবে, তখন এই কাজটা করবে। এই তিন ধরনের ব্যক্তিকে দিয়ে অপসারণ করলে এই মেট্রো এলাকার মানে স্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হবে। এটা কিন্তু অনেক গবেষণা করে এই আইনটা প্রয়োগ করছে। আসলে এই আইনের বিষয়গুলো যদি আমাদের অনেকে স্টাডি করতো, রিসার্চ করতো, তাহলে আমাদের অনেক সমস্যা কিন্তু সমাধান হয়ে যেত। এই লোকগুলারে আইডেন্টিফাই করে যদি মেট্রো থেকে বের করে দিতে পারে, তাহলে মেট্রো এলাকাটা শান্তিপূর্ণ একটা ইমেজ ক্রিয়েট হবে। এটা একটা অনেক লেন্দি প্রসেসের একটা কাজ, যদিও লেন্দি কিন্তু এটা বাস্তবে করা সম্ভব। তাহলে আমার মনে হয় আপনাদের এই যে গতকালকের ক্লাসের বিষয়বস্তু এবং আজকের ক্লাসের যে এন্ট্রি, শুরুতে আমি সেই এন্ট্রিটা নিয়ে নিয়েছিলাম আপনাদের ব্রিফ করে, সেটা মনে হয় আমি ক্লিয়ার ভাবে আপনাদের বুঝাইতে সক্ষম হয়েছি, ঠিক কিনা? শেষ, আপনাদের পুরো ক্লাস শেষ। তাহলে এখানে 41 থেকে 45 ধারা পর্যন্ত বাতিল, আর এখানে এই 37 ধারাটাও বাতিল, 41 থেকে 45 ধারাটাও বাতিল, এগুলো আমাদের পড়ার দরকার নাই। তাহলে আমাদের ষষ্ঠ অধ্যায় পর্যন্ত শেষ। এই যে মনে করেন
10 মিনিটে যে আমি পুরো বিষয়বস্তুটা শেষ করলাম, আপনারা যে ভয় পান, আমি যে বলি যে ভয়ের কারণ নাই ভাই, একটু আমার প্রতি ভরসা রাখেন। আমি ঠিক যেইভাবে পড়ছি, যেই ইজি ওয়েতে আমি ওভারকাম করছি, স্মার্টলি, আমি কম পড়াশোনা করছি, আমি কিন্তু খুব বেশি পড়াশোনা করি নাই। আর প্রথম অবস্থায় একটু গুছাইতে আমার সময় লাগছে, কিন্তু এই গুছানোর পরে এই যে রেডিমেড জিনিসগুলো আপনাদের দিচ্ছি, এই জিনিসটা যে আপনারা ডেলিভার্ড পাচ্ছেন আমার কাছ থেকে, আপনি নিজে এটা পার্সোনালি যদি পড়তে যান, আপনি কিন্তু এটা ধরে রাখতে পারবেন না। আপনারা যে বলেন মনে থাকে না, এখন এইভাবে পড়ানোর পরে আপনি যদি বলেন আমার স্যার মনে থাকে না, তাহলে আই এম সরি ফর দ্যাট, আপনার দ্বারা ভাই সম্ভব না, আপনার দ্বারা হবে না। যেই কথা বলবেন, এটা নিয়ে আপনি এই ক্লাসের ভিডিও রেকর্ড নিয়ে আপনার মানে কাছের বন্ধুরে নিয়ে আপনি পাশে বসে দেখেন, ভিডিওটা পুশ করেন, পুশ করে বলেন যে অমিত স্যার এই জায়গায় এই জিনিসটা বলছে, দেখি আমরা নিজেরা বলতে পারি কিনা, ডিসকাস করেন একজনের সাথে। এটা ছাড়া কোনোভাবে আপনি পদোন্নতি পরীক্ষায় ফার্স্ট টাইম ওভারকাম করতে পারবেন না। আমার কাছে ধরেন অনেকে আছে আমাদের ক্লাসে যারা মানে এই 20-25-20 জনের মতো মানে খুবই ভালো রেজাল্ট করবে, এটা আমার অবজারভেশন এখন পর্যন্ত। তো খুবই ভালো রেজাল্ট করবে, আর কিছু কিছু আছে 10 জন, 10 জন 12 জন, দেখবেন যে তারা পাশ করছে, সিরিয়ালটা দূরে চলে গেছে। তখন তারা আফসোস করবে, আমার এটা অভিজ্ঞতা, গত বছরের অভিজ্ঞতা, তখন তারা আফসোস করবে, আহা স্যার তো বলছিল, বারবার বলছিল যে একটা ফ্রেন্ডের সাথে, ভালো একটা ফ্রেন্ডের সাথে, যার সাথে আমার যায়, যে আমার সমভাবাপন্ন, তার সাথে একটু ডিসকাস করি, প্রতিদিনের পড়াটা প্রতিদিন ডিসকাস করি, তাহলে কিন্তু ফার্স্ট টাইমে আপনি পার হয়ে যেতে পারবেন। এই যে এদের মধ্যে কিন্তু এখন আমাদের ক্লাসে যুক্ত আছে, গত বছরের পার্টি কিছু যুক্ত আছে যাদের সিরিয়াল একটু দূরে চলে গেছিল, যাদের 200 150-র পরে এরকম সিরিয়াল যে কয়েকজনের চলে গেছে, আছে অনেকেই আছে, 4-5 জন আছে। তাহলে তারা কিন্তু এখন এই বছর সিরিয়াস। তাহলে তারা যে ভুলটা করছে, আমি আমি চাইবো যে আমার যে স্টুডেন্ট আছে, মানে নতুন যারা আছেন, আপনারা যেন সেই ভুলের পুনরাবৃত্তি না ঘটান। অনেক টিচার আছে আপনার এই ডিএমপি অধ্যাদেশটা এড়িয়ে যায়। তো এই যে যারা এড়িয়ে যায়, এই যখন 86 থেকে প্রশ্ন চলে আসে, যখন 76 থেকে প্রশ্ন চলে আসে পুস্তক ব্যতীততে, যখন 72-73 থেকে প্রশ্ন চলে আসে, 103-এর মানে কিছু কিছু আনকমন কিছু ধারা আছে যেগুলো আমাদের সব আলোচনা আজকে আছে, যখন এইগুলা থেকে চলে আসে, 74-75 থেকে যখন প্রশ্ন চলে আসে হুট করে একবারে স্পেসিফিক অধ্যাদেশ উল্লেখ করে, তখন তো সবাই ভাই মানে স্যালেন্ডার করে। তাহলে এই যে প্রতিযোগিতার দৌড়ে আপনি এই জায়গাটা যে দখল করলেন, আপনি অন্য 100 জনের মানে যারা 100 জন পড়াশোনা করতেছে আপনার মতো সিরিয়াস, তাদের চাইতে আপনি আগায় গেলেন। তাহলে এই কষ্টটুকু অন্তত পক্ষে আপনার নিতে হবে, তো করতে হবে। এটা যদি আমরা না নিতে পারি, তাহলে এটার দায়ভার কি টিচারের উপরে দিব আমরা? কখনোই না। এটার দায়ভার সম্পূর্ণ আমাদের উপরেই বর্তাবে। আচ্ছা, তাহলে আমরা আজকে ক্লাসের যে বিষয়বস্তু আছে, আমরা জাস্ট আর 10 মিনিটের মতো আলোচনা করব, 10 মিনিটের মধ্যে আমরা শেষ করে দিব আশা করা যায়। আমরা আমাদের সপ্তম অধ্যায়ের আলোচনার কথা বলছিলাম। সপ্তম অধ্যায়ে আমরা বলছিলাম 3টা ক্যাটাগরিতে পড়ার জন্য। একটা ক্যাটাগরি হচ্ছে পুলিশদের জন্য, একটা ক্যাটাগরি হচ্ছে পাবলিকদের জন্য। পুলিশ ক্যাটাগরির জন্য 6টা ধারা, পাবলিক ক্যাটাগরির জন্য 6টা ধারা, পাবলিকদের অপরাধের জন্য। আর মহিলা এবং মহিলাদের বিরুদ্ধে যে অপরাধ, এখানে 3টা ধারা, 74 থেকে 76। আর কার্যপদ্ধতির জন্য 2টা ধারা, 100 আর হচ্ছে 103 সডাইফেন ক। এই ধারাগুলা বিশ্লেষণ আমরা খুব সহজভাবে আজকে বাকি 2টা ট্রিক্সের মাধ্যমে আসেন শিখে ফেলি। কি রেডি? 10 মিনিট সময়, 10 মিনিট চ্যালেঞ্জ নেন। ওকে, বি কনফিডেন্ট। 49-এ বলছি কি, ওই মেট্রো এলাকার ক্ষেত্রে 49 ধারায় আমাদের আমরা বলছিলাম যে 9 আছে, 49-এ কি আছে? 49 ধারার মধ্যে 9 আছে, তাহলে পুলিশের 9 ধারার বিধান লঙ্ঘন করার শাস্তি হচ্ছে এই মূলত 49 ধারায়। এটা কৌশলে মনে রাখার জন্য বলছিলাম। 49 ধারার বিষয়বস্তুটা কি? আমাদের 49 ধারায় বলা হয়েছে যে পুলিশ কমিশনারের লিখিত আদেশ ব্যতীত কর্মস্থল পরিত্যাগ করা যাবে না। আর কি 9 ধারায় বলছে 2 মাস আগে পদত্যাগ করা যাবে না, আবেদন দিয়া 2 মাস আগে 2 মাস আগে আবেদন দিতে হবে পদত্যাগ করার জন্য। আর এখানে বলছে পুলিশ কমিশনারের লিখিত অনুমোদন ব্যতীত। বুঝা গেছে? 49 ধারা অর্থাৎ এএন এর 14 ধারার বিধান, এই অধ্যাদেশের 14 ধারার বিধান লঙ্ঘন করলে 49 ধারায় শাস্তি। তাহলে 48 হচ্ছে আপনার অসদাচরণ করার জন্য শাস্তি পুলিশ অফিসারের কৃতকর্মের জন্য, আর 49 হচ্ছে এই পুলিশ কমিশনারের লিখিত অনুমোদন ব্যতীত
কর্মস্থল ত্যাগ করার শাস্তি 49। আমি কি বুঝাইতে পারছি 48 49? আচ্ছা, তারপরে আসেন 50 বাতিল, 51 52। 51 বলছি বদিয়া, 52 বদিয়া। 51 হচ্ছে বেআইনি ভাবে, আর 52 হচ্ছে বিরক্তিকর। 51 বলছি বেআইনি ভাবে কি তল্লাশি, বেআইনি ভাবে আপনি তল্লাশি, এবং ওই আরেকটা কি বলছিলাম, প্রবেশ, বেআইনি ভাবে প্রবেশ এবং বেআইনি ভাবে তল্লাশি করতে পারবেন না। এটার শাস্তি হচ্ছে আপনার 51 ধারায়। আর 52 ধারায় বলছি বিরক্তিকর তল্লাশি, বিরক্তিকর আটক, বিরক্তিকর গ্রেফতার আপনি করতে পারবেন না 52 ধারা। বিরক্তিকর তল্লাশি, বিরক্তিকর আটক, বিরক্তিকর গ্রেফতার আপনি করতে পারবেন না 52 ধারা মেট্রো এলাকার ক্ষেত্রে। 53 ধারায় আমরা শিখছি ওই মানে আপনার কোনো ব্যক্তির প্রতি ব্যক্তিগত জুলুম এবং ভীতি প্রদর্শন করছেন মেট্রো এলাকায়, আপনি পুলিশ অফিসার হিসেবে, পুলিশ সদস্য হিসেবে, এটা করা যাবে না। ব্যক্তিগত জুলুম বা ভীতি প্রদর্শন করার শাস্তি কত ভাই? 53 ধারা। আর 54 ধারায় হচ্ছে আপনি আসামিকে গ্রেফতার করছেন কিন্তু বিজ্ঞ আদালতে প্রেরণ করছেন দেরিতে, বিলম্বে। তাহলে বিজ্ঞ আদালতে আসামিকে বিলম্বে প্রেরণ করার শাস্তি কত? 54 ধারা। আমি কি বুঝাইতে পারছি ভাই? এই হচ্ছে আপনাদের পুলিশ অফিসার কর্তৃক যে কৃত অপরাধ। এই কৃত অপরাধ 6টা কৃত অপরাধ আছে। এই 6টা কৃত অপরাধ কত কত ধারা থেকে? 48, 49, 51, 52, 53, 54। অর্থাৎ 50 ধারা বাতিল। আর ওই দিক দিয়ে হচ্ছে 46, 47 বাতিল। তাহলে আমাদের এই পর্যন্ত পুলিশের যে ক্যাটাগরিটা, এটা ক্লিয়ার করতে পারছি আমি ভাই? আচ্ছা, এখন আমাদের পাবলিকের ক্যাটাগরিটা ক্লিয়ার করব। পুলিশের ক্যাটাগরিটা খুব ইজি ওয়েতে মনে থাকবে, পাবলিকের ক্যাটাগরিটা আরো ইজি ওয়েতে মনে থাকবে। দেখেন কিভাবে সেটা কৃত অপরাধগুলো আছে সেটা আমাদের খুব সুন্দরভাবে আমরা শিখছি পুলিশ আইনের মূল স্তম্ভ দিয়া। পুলিশ আইনের আমরা 34-এর 3, 34-এর 4, 34-এর 5, 34-এর 1 এইভাবে শিখছিলাম। তো এইভাবে শিখার আগে আপনার আলাদাভাবে গাড়ি নিয়ে দুইটা কথা মনে রাখতে হবে। গাড়ি নিয়ে হচ্ছে 66 ধারায় হচ্ছে ভুল স্থানে গাড়ি পার্কিং করার শাস্তি হচ্ছে ডিএমপি অধ্যাদেশের 66 ধারায়। এটা আপনার ম্যান্ডেটরি মনে রাখতে হবে ভাই। ভুল স্থানে গাড়ি পার্কিং এর শাস্তি 66 ধারায়, আজীবন মনে রাখবেন। আর 72 ধারায় কিন্তু আপনার 66, টোটাল 6টা ধারা তো পাবলিক, 66-র সাথে 6 যোগ করলে 72 হয়। তাহলে 72 ধারায় আরেকটা শাস্তি গাড়ি নিয়ে আছে। ওই মেট্রো এলাকায় রাস্তার মধ্যে যদি গাড়ি মেরামত করা হয়, এই গাড়ি মেরামত করার শাস্তিও কিন্তু এই 72 ধারায়। তাহলে সুকৌশলে এই দুইটা ধারা আপনি আলাদাভাবে মনে রাখবেন, 66 আর 72 পাবলিকের ক্ষেত্রে কৃত অপরাধ। আর বাকি যে 4টা ধারা আছে, ওই 4টা ধারা আপনি জাস্ট শুধু আমাদের যে পুলিশ আইনের যে মূল স্তম্ভ আছে সেই মূল স্তম্ভ দিয়ে মনে রাখবেন। পুলিশ আইনের মূল স্তম্ভটা আমরা কি বলছি ভাই? 34-এর 3, 34-এর 4, 34-এর 5, 34-এর 1। আমরা 34-এর 3 যদি চিন্তা করি, দেখেন অনিজ জতে কি জনসাধারণ, জনসাধারণ কর্তৃক অনাবশ্যকভাবে জনসাধারণের ব্যবহার্য স্থানে বা রাস্তায় অনাবশ্যকভাবে গাড়ি দাঁড় করিয়ে বাধা সৃষ্টি করার শাস্তি। তাহলে এটা ওইখানে 34-এর 3 আর এখানে হচ্ছে 68। আবার খুঁতে হচ্ছে খোলা জায়গায় মালামাল ফেলে রাখার শাস্তি। তো এখানে হচ্ছে এই ডিএমপি বা অধ্যাদেশের অধীনে আপনার খোলা জায়গায় মালামাল ফেলে রাখার শাস্তি হচ্ছে 69 ধারায় 68, 69। 34-এর 3 হচ্ছে 68, 34-এর 4 হচ্ছে 69। আমি মনে হয় বুঝাইতে পারছি। আর 72 কিন্তু ওই যে আমরা নিয়ে নিছি প্রথম গাড়ি দিয়া। তাহলে 72-এর কোন আর 72, 73 এই দুইটা দ্বারা এখন দরকার। এই দুইটা দ্বারা হচ্ছে 34-এর 5 আর 34-এর 1। 72-এর ক হচ্ছে 34-এর 5। তাহলে 34-এর 5-এ কি বলছে আমরা একটু দেখি। অনিজ রাতে হচ্ছে রাস্তায় ময়লা ফেলার যে বিষয়টা, ওই রাস্তায় ময়লা আবর্জনা ফেলার শাস্তি তো আমরা পড়ছিলাম 34-এর 5-এ। ওই ময়লা আবর্জনার মধ্যে ইট, বালি, সিমেন্ট এইগুলোও আছে। তাহলে রাস্তায় যে গৃহ নির্মাণ সামগ্রী ফেলে রাখছে এটা তো মেট্রো এলাকার ক্ষেত্রে। আর ওইখানে 34-এর 5 ময়লা আবর্জনা, গৃহ নির্মাণ সামগ্রী হচ্ছে ওই বিষয় 34-এর 5-এ ওইটা কভার করছে। আর এখানে 34-এর 5-এর জন্য আমরা কি শিখছি? গৃহ নির্মাণ সামগ্রী ফেলে রাখার শাস্তি রাস্তায়, জনসাধারণের ব্যবহার্য স্থানে বা রাস্তায়। তাহলে এটা হচ্ছে 34-এর 5, এদিক দিয়ে হচ্ছে 72 ধারা। আর 73 ধারায় আমরা নিছি হচ্ছে
73 কি নিছি 69, সরি 68 69 72 নিলাম, 73 ধারায় আমরা নিছি। বলেন 73 ধারায় কি নিছি? অনাবৃত জায়গায় গবাদি পশু জবাই রাইট। স্যার। 34 এর 1, অর্থাৎ 34 এর 1 ধারায় হচ্ছে অনাবৃত জায়গায় পশু জবাই করার শাস্তি, অর্থাৎ জনসাধারণের চলাচল স্থলে বা রাস্তায় পশু জবাই করার শাস্তি হচ্ছে 34 এর 1। আর এদিক দিয়ে হচ্ছে কত ভাই? 73। 73। তাহলে এই যে আমাদের পাবলিকদের ক্ষেত্রে, পুলিশদের ক্ষেত্রে 6টা ধারা আর পাবলিকদের ক্ষেত্রে 6টা ধারা। আমি কি সুকৌশলে শিখাইতে পারছি আপনাদের? একটু মনোযোগ দিলেই কিন্তু হয়ে যায়। এখন আসেন আমাদের শুধুমাত্র আরেকটা, তাহলে আবার একটু বলে দিই। অর্থাৎ মহিলা যদি কোনো খারাপ কাজ করে আর মহিলাদের বিরুদ্ধে যদি কোনো খারাপ কাজ করা হয়, এই উভয় ক্ষেত্রে শাস্তি হচ্ছে 74 থেকে 76 ধারায় ডিএমপি অধ্যাদেশের। তাহলে 74 ধারায় প্রথম আমরা বলতে পারি যে আহ, মহিলা কর্তৃক বেশ্যাবৃত্তির উদ্দেশ্যে কোনো পুরুষ লোককে ভোলানোর শাস্তি, এটা হচ্ছে 74 ধারায়। আর 75 ধারায় আমাদের শাস্তির কথা বলা হয়েছে ওই কারো প্রতি অশালীন আচরণ করার শাস্তি, অর্থাৎ এখানে পুরুষ পুরুষ কর্তৃক মহিলা অশালীন আচরণ আমরা নিতে পারি। এটা হচ্ছে 75 ধারায়। আর 76 ধারায় আমরা নিব ওই কোনো মহিলাকে উত্ত্যক্ত করার শাস্তি এই মেট্রো এলাকায়। তাহলে কোনো মহিলাকে উত্ত্যক্ত করার শাস্তি হচ্ছে 76 ধারায়। আর এক্ষেত্রে যদি আমরা পেনাল কোড চিন্তা করি, আমাদের 354, 509 আর হচ্ছে নারী শিশুর 10 ধারাও কিন্তু এখানে চলে আসবে। জাস্ট কানেক্টিভিটিটা একটু বলে দিলাম, আর কিছু না। তাহলে আমরা 74, 75, 76 মহিলা সম্পর্কিত যে অপরাধ পেনাল কোডে আমরা মনে হয় 74, 75, 76 এই 3টা ধারা দিয়ে শিখে ফেলছি, ঠিক কিনা? আচ্ছা, এখানে আমাদের কোনো আর্টসই নাই। এখন ফাইনালি যে কার্যপদ্ধতি আছে, 2টা কার্যপদ্ধতির কথা বলছিলাম। 100 ধারায় পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারবে, আর 103 এর ক এই ডিএমপি এলাকায় যানবাহন রিকুইজিশন করার প্রয়োজন হলে 7 দিনের জন্য যানবাহন রিকুইজিশন করতে পারবে। এটা হচ্ছে 103 শর্ট ক ধারায় পুলিশ কমিশনার এই ক্ষমতা কিন্তু আছে। তাহলে কার্যপদ্ধতি আমরা কিন্তু জেনে গেলাম এই 2টা ধারা। এখন এই আমাদের যে শেষের অংশে শেষের যে 6টা ধারা, এই শেষের 6টা ধারা আমরা জাস্ট একটা কৌশলে মনে রাখবো, সেটা হচ্ছে আমাদের এএসআই নিরস্ত্র থেকে এসআই নিরস্ত্র পরীক্ষায় 86 ধারা থেকে প্রশ্ন আসছিল। এটা আমরা মনে রাখবো। 86 হচ্ছে সূর্যাস্ত সূর্য উদয়ের মধ্যবর্তী সময়ে কোন লোক যদি সন্দেহজনক অবস্থায় ঘোরাফেরা করে, ইম্পর্টেন্ট আমাদের জন্য আসতে পারে। কোন লোক যদি সন্দেহজনক অবস্থায় ঘোরাফেরা করে তাকে যে পুলিশ অফিসার গ্রেফতার করতে পারে, এই সম্পর্কিত বিধান বিনা পরোয়ানায় 100 ধারার ক্ষমতা বলে যে গ্রেফতার করতে পারে এই আইনের, এই অধ্যাদেশের। এটা বলছে 86 ধারায়। এইটুক কথাই মূলত 5 মার্ক চলে আসছিল। তো এটা যারা পারছে না তারা তো কম্পিটিশনের দৌড়ে অনেক অনেক পিছনে চলে গেছে। তাহলে এটা আপনাদের যদি দিয়ে দেয়, আপনারা যদি না পারেন, এই সিনিয়র যদি দিয়ে দেয়, তাহলে এটা আমার জানা দরকার আছে না? জানা দরকার আছে। তাহলে এটা হচ্ছে 86 ধারা, সূর্যাস্ত সূর্যোদয়ের মধ্যবর্তী সময়ে। আর 86 পরে আমরা বলছি 92 ধারা নেওয়ার জন্য। 92 ধারা হচ্ছে জুয়া খেলায় শাস্তি, 92 ধারা। 92 পরে আমরা 93 এর ক নিতে বলছি। এখানে চিত্ত বিনোদনের যে টিকিট আছে, টিকিট বেশি দামে বিক্রয় করা যাবে না, বেশি দামে বিক্রয় করলে তার শাস্তি হচ্ছে 93 এর ক ধারায়, ঠিক আছে? আরেকটা নিচ্ছি 97 ধারা, 97 শতে সহায়তা। তাহলে সহায়তা করার শাস্তি কত? 97 ধারা ডিএমপি অধ্যাদেশে। আর বাকি 2টা কার্যপদ্ধতি 100, 103 এর শর্ট এফএন ক। 100 হচ্ছে বিনা পরোয়ানায় গ্রেফতার এই অধ্যাদেশের অধীন অপরাধের জন্য বিনা পরোয়ানায় গ্রেফতার 100 ধারা। আর 103 এর শর্ট এফএন ক হচ্ছে যানবাহন রিকুইজিশন 7 দিনের মধ্যে যে পুলিশ কমিশনার ক্ষমতা দিচ্ছে পুলিশ অফিসারকে 7 দিনের জন্য সরকারি কাজের স্বার্থে যানবাহন রিকুইজিশন করা যাবে, এই সম্পর্কিত বিধান বলা হয়েছে এই আমাদের শেষের অংশে। তো 103 এর ক। এই ছিল আমাদের আজকের ক্লাসের একবারে বিস্তারিত আলোচনা। খুব সহজভাবে আমরা মনে হয় এখানে এই একটা ট্রিক্সই যথেষ্ট, ওই 2টা ট্রিক্স আপনাদের লাগে না নরমালি। কি আপনাদের কি এখন বোর্ডে ওই বাকি যে 2টা অংশ মানে পাবলিকদের জন্য যেটা বুঝাইছি আর হচ্ছে কার্যপদ্ধতির ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে যেটা বুঝাইছি, এটা তো বোর্ডেও মনে হয় উপস্থাপন করার প্রয়োজন নাই, এমনিতেই আপনারা পারবেন, ঠিক না? দরকার আছে এখন আর বোর্ডে উপস্থাপন করার? যদি কেউ বলেন দরকার নাই, থ্যাংক ইউ। তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে আপনারা খুবই ধৈর্য সহকারে ক্লাসটা করেছেন। আর আমি বলেছি আপনাদের, যারাই ধৈর্য সহকারে ক্লাসটা করবেন শেষ পর্যন্ত তারা কিন্তু অভিনব কায়দায়
আইনের বিষয়গুলা খুব জটিল বিষয়গুলা খুব সহজে আমার কাছ থেকে শিখতে সক্ষম হবেন। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টাটুকু করেছি। আমি জানি না কতটুকু আপনাদেরকে এই ডিএমপি অধ্যাদেশের যে জটিল বিষয়গুলা যেগুলো আপনারা ভয় পাচ্ছিলেন খুব সহজভাবে মনে রাখার যায় যে কিভাবে যায় সেটা আজকের ক্লাসের মাধ্যমে পুরো 109টা ধারার বিষয়বস্তু আমি চেষ্টা করেছি খুব সহজভাবে বোঝানোর জন্য। আশা করি আপনারা প্রত্যেকেই খুব সহজভাবে ক্লাসের বিষয়বস্তু বুঝতে সক্ষম হয়েছেন। আপনাদের পরবর্তী ক্লাস হচ্ছে রেলওয়ে আইন। ওই রেলওয়ে আইন 1890, 1890 এর মধ্যে 9 আছে, এটা 9 নং আইন। এটা এক্সট্রা বোনাস দিয়ে দিলাম আজকের ক্লাসে। এই 1890 সালের 9 নং যে রেলওয়ে আইন আছে, এই রেলওয়ে আইন নিয়ে আমাদের আলোচনা শুরু হবে। যদিও আমার টার্গেট ছিল 31 তারিখের মধ্যে রেলওয়ে আইন শেষ হয়ে যাবে, কিন্তু একটু বিশদভাবে পড়ানোর জন্য আমি এই রেলওয়ে আইনটা আমাদের এপ্রিল মাসের 1 তারিখ থেকে হয়তোবা 2টা ক্লাসে শেষ করতে হবে। তো সবাইকে সেই আইনের ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি ক্লাসের বিষয়বস্তু এখানে সমাপ্তি ঘোষণা করছি। সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর আপনাদের যদি কারো কোনো বক্তব্য থাকে শেষ মুহূর্তে এসে বলতে পারেন। ঠিক আছে, আপনাদের লাভের ছড়াছড়ি ভাল লাগলো, তার মানে আপনাদের ক্লাসটা খুব বেশি ভাল লাগছে। হ্যাঁ, কেউ কিছু বলবেন?